তাহলে এবার অ্যালকিন শুরু করবো বললাম, অ্যালকিনটা পড়ে নিই। অ্যালকিনের আজকে কেমিক্যাল প্রপার্টি দেখবো না, অ্যালকিনের আজকে প্রিপারেশনটা দেখি, মাঝে হিট অফ হাইড্রোজেনেশন বলে একটা কথা আছে, সেই জিনিসগুলো দেখি, স্টার্টিংটা দেখি। খুব বেশি বড় ক্লাস হবে না, ছোটই হবে এটা। আচ্ছা, অ্যালকিন, অ্যালকিনের আরেকটা নাম কি? অ্যালকিনের আরেকটা নাম হচ্ছে অলিফিনস। হ্যাঁ, অলিফিনস নামও যদি পরীক্ষাতে দেয় তখন যেন ভয় পেয়ে যাস না যে অলিফিন কি। আগেরটার ওটার যেন যেমন যেমন দেখলাম প্যারাফিন, সেরকমই অ্যালকিনের আরেকটা নাম হচ্ছে কি? অ্যালকিনের আরেকটা নাম হচ্ছে অলিফিন। ঠিক আছে, বেশ। এবার অলিফিন বলে, এখানে অলিফিন লেখা রয়েছে, অলিফিন ওয়ার্ডটার দিকে তাকিয়ে থাকবি, অলিফিন যেন ভুলে না যাস। নোমেনক্লেচার, আমার আইইউপিএসসি নোমেনক্লেচার নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না, আইইউপিএসসি নোমেনক্লেচার নিয়ে আমি কিছু বলবো না এখন। কার্বনের কার্বনে যে ডবল বন্ড, ডবল বন্ড মানে আমরা জানি যে এমনিতে এটা তো অ্যালকেনের প্রিপারেশন দেখিয়েছে, মানে ডবল বন্ড অ্যালকেনের প্রিপারেশন কেন বলছে, অ্যালকেনেরই দেখিয়েছে। তো আমরা জানি অ্যালকিন মানে অ্যালকিনের প্রতিটা কার্বন কি হয়, ডবল বন্ডেড কার্বন থাকলেই, ডবল বন্ডেড কার্বন থাকলেই সেই কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড হয়, এবং ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। এই অরবিটাল পিকচার আমি এখানে বলবো না, কারণ এগুলো নিয়ে বন্ডিং এ আলোচনা করা হয়েছে, আবার একই কথা বলবো। হাইব্রিডাইজেশন লেকচার গুলো দেখবি, হাইব্রিডাইজেশনের লেকচার দেখলেই এগুলো দেখতে পাবি কিভাবে আসে। তো আমরা সবাই জানি যে একটা সিগমা একটা পাই sp2 হাইব্রিডাইজড হয়ে থাকে। ঠিক, এবার এর কি আইসোমেরিজম দেখাতে পারে? এর আইসোমেরিজম হতে পারে ডবল বন্ডের পজিশন চেঞ্জ হতে পারে। যেমন ডবল বন্ডটা দেখ এখানে দেখতে পাচ্ছিস, বিউট ওয়ান ইন 1 নম্বর কার্বনে ডবল বন্ড, বিউট ওয়ান ইন 1 নম্বর, বিউট ওয়ান ইন দ্যাট মিনস 1 নম্বর কার্বনে ডবল বন্ড। আর এখানে দেখ 1 নম্বর 2 নম্বর কার্বনে ডবল বন্ড, তাহলে ডবল বন্ডের পজিশনের জন্য হতে পারে। তাহলে পজিশনাল আইসোমেরিজম, অবস্থানগত, ফাংশনাল গ্রুপের পজিশনটা চেঞ্জ হয়েছে। আর কি হতে পারে? শৃঙ্খল, ব্রাঞ্চ ফ্রাঞ্চ তৈরি হয়ে যেতে পারে, বিউট ওয়ান ইন, আর এটা হচ্ছে 2 মিথাইল প্রোপিন, নাম্বার অফ কার্বন সেম, নাম্বার অফ হাইড্রোজেন সেম, ডবল বন্ডের পজিশনও সেম, কিন্তু ব্রাঞ্চটা আলাদা, ব্রাঞ্চ আছে এখানে একটা। আচ্ছা, রিং চেইন অফ হতে পারে, যে আমরা জানি আগে সেই ডবল বন্ড ইকুইভ্যালেন্স শিখিয়েছিলাম, বলেছিলাম একটা ডবল বন্ড একটা রিং এর সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে 3টে কার্বন যেখানে একটা ডবল বন্ড আছে সেটা একটা সাইক্লিক স্ট্রাকচারের সাথে ইকুইভ্যালেন্ট হবে, তাহলে এটা রিং চেন আইসোমেরিজমে দেখাতে পারে। আচ্ছা, ডবল বন্ডেড সাবস্টেন্সের আরেকটা স্পেশাল আইসোমেরিজম আছে যেটাকে আমরা বলি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এটা তোর ওই যে স্টিরিও আইসোমেরিজম বলেছিলাম, স্টিরিও আইসোমেরিজমেরই একটা পার্ট, ঠিক আছে? তো সেটা তো তখন ছিল না, জিওসিতে তোদের স্টিরিও আইসোমেরিজমটা বাদ, তাহলে কিছু করার নেই। তাহলে এখানে আমি তোকে জ্যামেট্রিক বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম যদি বলি, এই যে ডবল বন্ড, এই যে ডবল বন্ড, সেই ডবল বন্ডের যদি একই দিকে, ডবল বন্ডের দিকে একই দিকে যদি সেম গ্রুপগুলো একই দিকে থাকে তখন সেটাকে আমি বলবো সিস। আর সেম ডবল বন্ডের যদি অপোজিট দিকে সেম গ্রুপগুলো থাকে তখন সেটাকে আমরা বলবো ট্রান্স। এরপরে ইজেড নোমেনক্লেচার বলে এক ধরনের নোমেনক্লেচার হয়, তোদের স্টিরিও আইসোমেরিজম ছিল না বলে পড়বি না এমন নয়, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন যখন পড়া হবে সেখানে স্টিরিও আইসোমেরিজম আবার পড়বি। তো আপাতত সিস ট্রান্স দেখ, ইজেড নোমেনক্লেচারটা এর সাথেই সম্পর্কযুক্ত, কিন্তু এখানে তো নেই, আমি আর ইজেড নোমেনক্লেচার নিয়ে বলছি না। তো সিস ট্রান্স আইসোমেরিজম দেখলি, হলো, তাহলে সিস ট্রান্সও হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ, এই সিস ট্রান্স এই ওয়ার্ডগুলো নোমেনক্লেচারের আন্ডারেও ঢুকে থাকে, মানে নাম বলার সময় সিস অমুক ট্রান্স অমুক এইভাবে বলা থাকে। যেমন দেখ এই নোমেনক্লেচার দেখ, ট্রান্স টু বিউটিন বলেছে, সিস টু বিউটিন বলেছে, কারণ দুটোই হচ্ছে টু বিউটিন, কিন্তু একটা সিস একটা ট্রান্স এইভাবে বলা থাকে। এবার আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, ডবল বন্ডেড সাবস্টেন্সের স্থিতিশীলতা, এবং এই কথাটাকে কাজে লাগিয়ে আমরা স্টেবল অ্যালকিন বানাবো, কোনটা মোর স্টেবল সেটা বলতে পারবো। তো এই পয়েন্টটা আমাদের একটু পড়তে হবে। অ্যালকিন সময়ের আপেক্ষিক স্থিতিশীলতার ক্রম, একটা রিলেটিভ স্টেবিলিটির ক্রম আমরা কি করে পেতে পারি? রিলেটিভ স্টেবিলিটির ক্রম আমরা পেতে পারি হিট অফ হাইড্রোজেনেশন থেকে। এবার হিট অফ হাইড্রোজেনেশনের ডেফিনেশনটা আমরা দেখি, নাম শুনেই বুঝতে পারছিস হাইড্রোজেনেশন হবে, ঠিক আছে? লেখা রয়েছে দেখ, হিট অফ হাইড্রোজেনেশন, তাহলে হাইড্রোজেনেশন হবে, তার সাথে যে হিটের সম্পর্ক রয়েছে সেটা হিট অফ হাইড্রোজেনেশন। হিটের সম্পর্ক রয়েছে বলতে দেখি, অ্যালকিনের ডবল বন্ডের হাইড্রোজেনেশন, আমরা প্রথম হাইড্রোকার্বন যখন স্টার্ট করেছি অ্যালকিনের ফার্স্ট রিয়াকশনই পড়েছি, অ্যালকেনের প্রিপারেশনের যে রিয়াকশনটা পড়েছিলাম ডবল বন্ডেড সাবস্টেন্স থেকে সিঙ্গেল বন্ডেড সাবস্টেন্স বানানো, তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন বানানো কি করে করেছিলাম? হাইড্রোজেনেশন করেছিলাম। তাহলে অ্যালকিনের হাইড্রোজেনেশন সর্বদা অধিকতর স্থিতিশীল যৌগ অ্যালকেন উৎপন্ন হয়, স্বাভাবিক। ডবল বন্ডেড সাবস্টেন্স, কার্বন কার্বন ডবল বন্ড আছে, হাইড্রোজেনেশন করেছিস, তাহলে সেখানে সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড তৈরি হবে, কার্বনের ডবল বন্ড ভাঙবে, তার ইকুইভ্যালেন্ট নাম্বার অফ হাইড্রোজেন ওখানে ঢুকে যাবে। এই প্রক্রিয়াতে যে তাপ নির্গত হয় তাকে উক্ত অ্যালকিনের হাইড্রোজেনেশন তাপ বা হিট অফ হাইড্রোজেনেশন বলে। তাহলে অ্যালকিনের হাইড্রোজেনেশন করলে
কিছু পরিমাণ হিট এনার্জি রিলিজ হয়, দ্যাট মিনস এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেটাকেই আমরা বলবো হিট অফ হাইড্রোজেনেশন। নিশ্চয়ই আলাদা আলাদা অ্যালকিনের জন্য এই এনার্জি বা কতটা হিট রিলিজ হচ্ছে সেই ভ্যালুটাও আলাদা আলাদা হবে। যে অ্যালকিনের হাইড্রোজেনেশন তাপের মান যত কম হয় সেটি তত বেশি স্থিতিশীল হয়। তাহলে যার হিট অফ হাইড্রোজেনেশনের ভ্যালু যত কম তার স্টেবিলিটি তত কি বলেছে বেশি হবে, তত বেশি স্থিতিশীল হবে। ডেটা যদি আমরা দেখি কি বলেছে, এই কম্পাউন্ডটা ডেল্টা এইচ হচ্ছে, একটু ডেটাগুলোকে আমি হাইলাইট করতে করতে যাই তাহলে বুঝতে পারবি। ডেল্টা এইচ এর ভ্যালু -111, এটার হচ্ছে -112, এটার ভ্যালু হচ্ছে -115, এটার -119, তারপরে এখানে -125, এখানে -137। লক্ষণীয় বিষয় কি আমি হাইলাইট করি, এখানে দেখ চারটেই হাইড্রোজেন, ঠিক আছে, এখানে চারটে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে মিথাইল গ্রুপ ঢুকেছে। এখানটায় কি চারটে হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে দু জায়গায় মিথাইল ঢুকেছে, তাহলে নাম্বার অফ মিথাইল গ্রুপ বেড়েছে। এক জায়গায় সিসে আছে, ওই দুটো মিথাইল গ্রুপই ট্রান্সে আছে। এরপরে কি হবে, মিথাইল গ্রুপের সংখ্যাটা দুটো থেকে বেড়ে গিয়ে, মিথাইল গ্রুপের সংখ্যাটা দুটো থেকে বেড়ে গিয়ে কোথায় যাবে, দুটো থেকে বেড়ে গিয়ে তিনটে হবে। তাহলে দেখ এখানে একটা মিথাইল গ্রুপ, সেকেন্ড মিথাইল গ্রুপ, থার্ড মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল গ্রুপের সংখ্যাটা তিনটে হলো। তারপরে কি হয়েছে, মিথাইল গ্রুপের সংখ্যাটা আরো এক স্টেপ বাড়িয়ে দিলাম, তাহলে মিথাইল গ্রুপের সংখ্যাটা ধর এখানে টোটালিটিতে চারটে করে দিলাম, তাহলে চারটে হাইড্রোজেনই রিপ্লেসড হয়ে গেল। এবার এটা ভাবিস না যে নেগেটিভ 111 হচ্ছে বড় ভ্যালু, কারণ মাইনাসে যদি তুই যদি ম্যাথামেটিক্স যেরকম করে ভেবে এসেছিস, আমি যদি তোকে বলি -5 আর -10 মধ্যে কে বড়, তুই বলবি অবশ্যই -10 বড়। -10 বড় বলছি, দূর, -5 বড়, লিখলাম -5 বড়, বললাম -10, যাই হোক, -5 আর -10 মধ্যে বললে আমার -5 বড় সংখ্যা। কিন্তু এক্ষেত্রে নেগেটিভটাকে নিয়ে এরকম করে ভাবলে হবে না, যখন আমরা এরকম হিট অফ হাইড্রোজেনেশনের ডেটা বলছি। হিট অফ হাইড্রোজেনেশনের ডেটাতে প্রথমে কি বললাম, যে পরিমাণ হিট নির্গত হয়। এছাড়া একটু আগেও বলেছিলাম ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ, মানে যতটা পরিমাণ নেগেটিভ কথাটার মানে কি হিট এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে আমাকে বলতো -111 আর এখানে আছে -112, 11.5, 112, তাহলে মাইনাস সাইনটার মানে হচ্ছে হিট এনার্জি রিলিজ হচ্ছে। কোথায় বেশি অ্যামাউন্ট অফ হিট রিলিজ বেশি হচ্ছে, কোথায় অ্যামাউন্ট অফ হিটটা বেশি, যেটা রিলিজড যে হিট সেটা বেশি কোথায়, -112তে, কারণ ওটা বোঝাচ্ছে 112 কিলো জুল পার মোলে এনার্জি রিলিজড হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এমিট হয়ে যাচ্ছে, সেই অ্যামাউন্টটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে। তাই -5 -10 ওইখানে যে -5 বড়, সেরকম সেইভাবে তুই যদি বলে দিস -111টা বড়, সেরকম বললে হবে না। মাইনাস সাইনটার মানে হচ্ছে হিট এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে মাইনাসটার মিনিংটা ওখানেই, বাকি শেষ। এবার মডেড ভ্যালু নিয়ে এদের ম্যাগনেটিউড বা সংখ্যাগত মান দেখ, তাহলে 112 111 থেকে বড়, তাহলে 112 111 থেকে বড় মানে এই রিয়াকশনটাতে বেশি অ্যামাউন্ট অফ হিট রিলিজ হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ইনফার করতে পারছি যে দেখ যত মিথাইল গ্রুপ, এখানে দেখ কোনো মিথাইল গ্রুপ নেই, মানে কোনো সাবস্টিটিউশন নেই হাইড্রোজেনের রেসপেক্টে, তাহলে হাইড্রোজেনটা যেমন আছে সেরকমই, যেমন থাকা উচিত ইথেন সেরকমই, ইথিন সরি, সেখানে -137। যত এই কার্বনে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে মিথাইল গ্রুপ দিয়েছে, দ্যাট মিনস নাম্বার অফ সাবস্টিটিউশন বাড়িয়েছে, ঠিক আছে, তত হিট অফ হাইড্রোজেনেশনের ভ্যালু কমেছে। আরো সাবস্টিটিউশন বাড়িয়েছে, হিট অফ হাইড্রোজেনেশনের ভ্যালু কমেছে। আবার সাবস্টিটিউশন সিস ট্রান্সের কথায় আসছি, আর আরো সাবস্টিটিউশন বাড়িয়েছি, আরো হিট অফ হাইড্রোজেনেশন কমেছে, আরো সাবস্টিটিউশন বাড়িয়েছি, আরো হিট অফ হাইড্রোজেনেশন কমেছে। তাহলে সব থেকে বেশি স্টেবল কে, যেখানে হিট অফ হাইড্রোজেনেশনের ভ্যালুটা সব থেকে কম, মানে লেস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে মোর সাবস্টিটিউটের, এখান থেকে আমরা একটা কথা মুখস্থ করে ফেলবো, মনে মনে ভাববো সবসময়, দেখলেই ডবল বন্ডের স্টেবিলিটি বললেই মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড ইজ মোর স্টেবল। মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড বলতে ডবল বন্ডের চারদিকে চারটে, একটা কার্বন কার্বন ডবল বন্ডের আশেপাশে ম্যাক্সিমাম চারটে হাইড্রোজেন থাকতে পারে। ওখানে যদি নাম্বার অফ হাইড্রোজেন কমে অ্যালকাইল গ্রুপ অ্যাড হতে শুরু করে দেয়, তাহলে যত বেশি অ্যালকাইল গ্রুপ ডবল বন্ডের আশেপাশে কার্বনের দিকে থাকবে তত বেশি সাবস্টিটিউটেড হবে সেই অ্যালকিনটা। তাহলে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড ইজ মোর স্টেবল হিট অফ হাইড্রোজেনেশন থেকে আমরা সেই ডেটাটা পাই। সিস ট্রান্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিসের থেকে ট্রান্সের স্টেবিলিটি বেশি। কি বললাম, সিসের দেখ এনার্জিটা বেশি, ট্রান্স এনার্জিটা কম রিলিজ হচ্ছে, সো সিসের থেকে ট্রান্সের স্টেবিলিটি বেশি। তাহলে হাইড্রোজেনেশনের থেকে আমরা বলতে পারি স্থিতিশীলতা কম, 1 2 3 4 5 6 এটাই বলা যাবে। তাহলে যেখানে যত কম এনার্জি রিলিজ হচ্ছে তার স্টেবিলিটি তত বেশি হচ্ছে, দ্যাট মিনস যত বেশি কার্বনের ডবল বন্ডের আশেপাশে সাবস্টিটিউশন বাড়বে তত কি আমার স্টেবিলিটিটা বাড়বে, কারণ ওখানে হিট অফ হাইড্রোজেনেশনটা কম। বেশ, এবার অ্যালকিনের আপেক্ষিক স্থিতিশীলতার ব্যাখ্যা, এখানে বলছে হাইপার কনজুগেশনের মাধ্যমে বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করা যায়।
কি হাইপার কনজুগেশন প্রভাবের ভিত্তিতে অ্যালকিন সমূহের আপেক্ষিক স্থিতিশীলতার ব্যাখ্যা করা যায়। হাইপার কনজুগেশন অংশগুলির গঠনাকৃতির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুস্থিতিশীলতা বৃদ্ধি পায়, স্বাভাবিক। হাইপার কনজুগেশন হতে গেলে কি লাগে? আলফা কার্বন লাগে। ইথিন এই মলিকিউলে আলফা কার্বন নেই, এখানে আলফা কার্বন আছে এবং তাতে 3টে হাইড্রোজেন, এখানে 2টো আলফা কার্বন, 6টা হাইড্রোজেন, 2টো আলফা কার্বন 6টা, এখানে 9টা, এখানে 4 3 12টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি হাইপার কনজুগেশন, যত বেশি হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন অংশগ্রহণকারী গঠনাকৃতির সংখ্যা অনেক বেশি, সে কারণে স্টেবিলিটিটা বেশি হচ্ছে। আচ্ছা, সিস টু বিউটিন অণুতে দুটো CH3 গ্রুপ দ্বিবন্ধনের একই দিকে অবস্থান করে, তাই তাদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাবজনিত একটা পীড়ন হয়, ঠিক আছে। কিন্তু ট্রান্স টু বিউটিনে সেই ঘটনাটা ঘটে না। এই কারণে সিস টু বিউটিন হচ্ছে, সিস টু বিউটিনের যদি কথা বলি, সিস টু বিউটিন হচ্ছে কম স্টেবল, ট্রান্স টু বিউটিন কিন্তু মোর স্টেবল, কারণ সিস টু বিউটিনে একটা স্টেরিক হিন্ড্রেন্স আছে, ট্রান্স টু বিউটিনে সেই স্টেরিকটা নেই, ঠিক আছে। তাহলে এত দূর পর্যন্ত আমরা স্টেবিলিটির জায়গাটা বুঝতে পারলাম। অ্যালকিনের সাধারণ এবার প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি কি করে করব? সাধারণ প্রস্তুতি হচ্ছে নিরুদন, বা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ডিহাইড্রেশন। কার ডিহাইড্রেশন করতে পারবো? অ্যালকোহলের ডিহাইড্রেশন থেকে আমরা প্রিপেয়ার করব। ডিহাইড্রেটিং এজেন্ট খুব ভালো করে মুখস্থ করে ফেল। ডিহাইড্রেটিং এজেন্ট হচ্ছে গাঢ় H2SO4। গাঢ় H2SO4 হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। এই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচারটা একটু এদিক ওদিক হয়ে গেলে রিয়াকশনটা একটু অন্যরকম হবে। তাহলে গাঢ় H2SO4 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস, যারা এনসিআরটি পড়বি সেখানে কেলভিনে ডেটাটা দেওয়া থাকবে, দেখবি সেটা রিয়াকশন করলে অ্যালকোহলে জল বেরিয়ে যাবে। অ্যালকোহল থেকে কিভাবে আমরা জল বেরিয়ে যাবে মেকানিজম তো এখন পড়তে হচ্ছে না, যখন করবো দেখবো। ধর এরকম করে তোর অ্যালকোহল দিয়েছিস, ঠিক আছে, CH3, এখানে CH2 এর হাইড্রোজেনটা বার করে লিখলাম, এইখানে CH2OH আছে, ঠিক আছে। তাহলে এই অ্যালকোহলটাকে এইভাবে লিখলাম। পাশাপাশি কার্বন থেকে এরকম করে এই জায়গাটা নিয়ে H, তাহলে H2O বার করে দেবো। তাহলে H2O বার বেরিয়ে গেলে কি পড়ে থাকবে? CH3, মিডিল কার্বনে CH, এখানে CH2 এভাবে পড়ে থাকবে। এই কার্বন থেকে হাইড্রোজেন, এই কার্বন থেকে OH বেরিয়েছে, যাদের মধ্যে থেকে HOH বেরিয়েছে তাদের মধ্যে ডবল বন্ড দিয়ে দেবো। তাহলে কি বেরিয়ে গেল এখান থেকে? -H2O, জল বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে ডিহাইড্রেশন হওয়ার ফলে যে প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্টটা লিখতে পারবি, ঠিক আছে। এইভাবে দেখ তোর বইয়ে করেছে, বইয়ের দিকে যদি দেখিস তাহলে দেখ HOH এখানে বার করেছে, HOH বার করেছে, যাদের মধ্যে HOH বেরিয়েছে সেখানটায় ডবল বন্ড দিয়ে দিয়েছে। এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি অপ্রতিসম হয়, অপ্রতিসমতে আমার দু ধরনের প্রোডাক্ট হতে পারে। যদি 2-বিউটানল এই কম্পাউন্ডটা নিই, 4টে কার্বন, মাঝখানেও যদি OH দিই, তাহলে দু সাইড থেকে আমার এই প্রসেসটা হওয়ার চান্স থাকছে। তাহলে দু সাইড থেকে এই প্রসেসটা হওয়ার চান্স থাকছে। বিষয়টা কি বলছে? কোনটা আমার বেশি পরিমাণে তৈরি হবে, কোনটা আমার কম পরিমাণে তৈরি হবে, সেটা আমরা মোর সাবস্টিটিউশন লেস সাবস্টিটিউশন দেখেই বুঝতে পারবো। যেমন ধর, কালারটা চেঞ্জ করে নিই, CH2 হাইড্রোজেনটাকে বার করে লিখলাম, এখানে CHOH লিখলাম, কারণ তাহলে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, 4 নম্বর বন্ডে এখানে CH3 আছে, এইভাবে লিখলাম, ঠিক আছে। এবার একটা কি হতে পারে, এই ঘটনাটা ঘটতে পারে। তাহলে এই ঘটনাটা ঘটলে এখান থেকে কি প্রোডাক্ট আসবে? এই ঘটনাটা ঘটলে এখান থেকে প্রোডাক্ট আসবে CH3, যাদের মধ্যে বেরোচ্ছে সেখানে ডবল বন্ড হবে, এখানে CH3, এটা একটা হবে। আরেকটা ঘটনা কি ঘটতে পারে? আরেকটা ঘটনা এটা ঘটতে পারে, এইটা হতে পারে, এই সাইডেরটাকে নিয়ে বেরোতে পারে, তাই না? এই সাইডেরটাকে নিয়ে বেরোতে পারে, সাইডেরটাকে যদি নিয়ে বেরোয় তাহলে আরেকটা প্রোডাক্ট এখানে কি তৈরি হবে? দুটোই তৈরি হবে। আরেকটা প্রোডাক্ট তাহলে এখানে কি তৈরি হতে পারে? প্লাস। এটা হতে পারে, তাই তো? তাহলে এবার দেখতে পাচ্ছিস এই ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড। কেন বলছি? যদি এটাকে ড্র করি, দেখ কার্বন ডবল বন্ড কার্বন, সিস হোক ট্রান্স হোক, আমি ট্রান্সটাকেই ড্র করলাম। ধর এদিকে CH3, এখানে CH3, আর এখানে হাইড্রোজেন। তাহলে কতগুলো মিথাইল গ্রুপ আছে এর আশেপাশে? এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের আশেপাশে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে দুবার সাবস্টিটিউটেড। কিন্তু এই ডবল বন্ডটার কথা যদি বলি, এই ডবল বন্ডটাকে যদি ব্রেক করে ড্র করি, C ডবল বন্ড C, এদিকে দুটো হাইড্রোজেন, রাইট। এর এখানে কি আছে? এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা CH2 CH3 আছে, এটা তাহলে এর একটা সাবস্টিটিউশন। তাহলে দিস ইজ মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড, মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড মোর স্টেবল। তাই এটা মেজর হবে, এটা মেজর অ্যামাউন্টে তৈরি হবে, আর এটা তোর মাইনার অ্যামাউন্টে তৈরি হবে, ঠিক আছে। ওটা মেজর অ্যামাউন্টে তৈরি হবে, এটা মাইনার অ্যামাউন্টে তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছিস হিট অফ হাইড্রোজেনেশনটা এইভাবে কাজে লাগবে। এছাড়া সেট জেভ হফম্যান প্রোডাক্টও আমরা বানাতে শিখবো। তাহলে দেখ, যখন ইন্টারনালটা যখন নিয়েছে,
তাহলে দেখ ইন্টারনালটা যখন হয়েছে মানে এই সিচুয়েশনটা যেটা আমি মার্ক করে দিলাম, সেই সিচুয়েশনে যখন হয়েছে তখন ডবল বন্ডটা ভিতরে তৈরি হয়েছে 80% মেজর। আর আরেকটা আমি কালার এরকম করে করতে পারি, আরেকটা ধর এইটা হয়েছে এইটা এইটা যখন নিয়েছি তখন ডবল বন্ডটা টার্মিনাল তৈরি হয়েছে দেখ 20% মাইনার তৈরি হয়েছে। ঠিক আছে, নিরুদন বিক্রিয়ার এবার আমরা একটু মেকানিজমটা দেখি কিভাবে হচ্ছে। তাহলে ডিহাইড্রেশনের যদি আমরা মেকানিজমটার দিকে তাকাই, ভালো করে একটু মেকানিজম গুলো দেখবি। হ্যাঁ, এই মেকানিজমটা এনসিইআরটিতেও আছে, ভালো করে এই মেকানিজমটা একটু দেখতে হবে। ডিহাইড্রেশনের মেকানিজম গুলো একটু প্র্যাকটিস করবি। এটা একটা প্রথমেই দেখ, যখন এলিমিনেশন রিঅ্যাকশন পড়েছিলাম সাবস্টিটিউশনে কি হয়, একজনের বদলে আরেকজন হয়। এলিমিনেশনে কেউ কারোর বদলে আসে না, একটা গ্রুপ অফ অ্যাটম বেরিয়ে যায়, তার বদলে মেন যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভিতরে ওই ভ্যালেন্সিটাকে ফিল আপ করার জন্য ওখানে একটা ডবল বন্ড তৈরি হয়। দ্যাট ইজ ইয়োর এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন এবং বেসিক্যালি এটা একটা E1 রিঅ্যাকশন, ইউনিমলিকুলার এলিমিনেশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশন। মেকানিজমের দিকে আয়। অ্যালকোহলের যে OH আছে তার অক্সিজেনটা H2SO4 এর হাইড্রোজেনকে নেয়, দিয়ে OH2 প্লাসে কনভার্ট হয়, কারণ OH ইজ এ ব্যাড লিভিং গ্রুপ। OH কে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা হয় এই OH2 প্লাসে কনভার্ট করে দিয়ে। এবার এই বন্ডটা ব্রেক করে যাবে কারণ এটা H2O হয়ে বেরিয়ে যাবে, স্লো স্টেপ। এটা CH এই কার্বোক্যাটায়নটা তৈরি করবে। এই কার্বোক্যাটায়নের এবার হতে পারে তুই বলি কার্বোক্যাটায়ন, এবার এখানে SN1 করে দিলি, ধর নিউক্লিওফাইল এনে কার্বোক্যাটায়ন কার্বনে লাগিয়ে দিলি, অবশ্যই সাবস্টিটিউশন হতে পারে। কিন্তু এই পার্টিকুলার সিচুয়েশনে ওয়াটার এসে এই বিটা হাইড্রোজেনটাকে ধরবে, যেখানে একটা কি করবে, এলিমিনেশন রিঅ্যাকশন করবে। সো প্রথম স্টেপটাকে নিয়ে একটু আলোচনা যদি করি, এলিমিনেশন রিঅ্যাকশনে অ্যালকোহলটা কি করছে, অ্যাসিডটা কি করছে, ধর CH3 CH2, এখানে CH2OH আছে। ঠিক আছে, এই অক্সিজেনের যে লোন পেয়ার, আমি বারবার বলেছিলাম যে নিজের লোন পেয়ার ডোনেট করবে সে পজিটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে অক্সিজেন নিজের লোন পেয়ারটা দিয়ে একটা H প্লাস আয়ন, কারণ H2SO4 আছে, সেটার সাথে একটা ডেটিভ বন্ড করছে। তাহলে CH3 CH2 CH2, এই যে অক্সিজেনটা আছে তার কাছে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আরো একটা হাইড্রোজেন পেলো, তাহলে এটা OH2 হলো। আর যে নিজের লোন পেয়ারটা দেয় সে পজিটিভ চার্জ হয়ে যায়, তাহলে OH2 প্লাস। ঠিক আছে, OH ব্যাড লিভিং গ্রুপ, কারণ OH সহজে কার্বন অক্সিজেনের বন্ড ব্রেক করবে না। কিন্তু OH2 প্লাস যেই হয়ে গেল, অক্সিজেনের থেকে অক্সিজেন প্লাস মোর ইলেকট্রোনেগেটিভ, সে বন্ডের ইলেকট্রনগুলোকে বেশি জোরে নিজের দিকে টানছে। তাহলে ওই এবার অক্সিজেন প্লাস এবং কার্বনের মধ্যে বন্ডটা মোর পোলার হয়ে গেল, কারণ অক্সিজেন প্লাস সিচুয়েশনে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। এখন এই বন্ডটা যদি ব্রেক করে যায়, এই বন্ডটা যদি এখান থেকে ব্রেক করে যায়, তাহলে এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হবে CH3 CH2 CH2 পজিটিভ চার্জ, এবং এটা H2O হয়ে বেরিয়ে যাবে, এবং এটাই ড্রাইভিং ফোর্স। H2 একটা স্টেবল মলিকিউল, সো ওখান থেকে OH2টার OH বেরোতে ছিল না। OH ইজ এ ব্যাড লিভিং গ্রুপ। ব্যাড লিভিং গ্রুপে আমরা গুড লিভিং গ্রুপে কনভার্ট করলাম। লুইস অ্যাসিড দিয়েও জিনিসটা করা যায়, দেখতে পাবি কিছু রিঅ্যাকশনে লুইস অ্যাসিড দিয়েও আমরা করছি। অক্সিজেনের OH-টা ভ্যাকেন্ট, লোন পেয়ারটা লুইস অ্যাসিডটার ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করে দিয়ে নিজে পজিটিভলি চার্জ হয়ে বেরোবে, সেরকমও দেখতে পাবো। আবার আমরা এরকম আর্হেনিয়াস অ্যাসিড দিয়েও করতে পারি। তাহলে OH কে OH2 প্লাসে যেই কনভার্ট করে দিলাম, OH2 প্লাস দেখছে, বন্ডটাকে ব্রেক করে দিলে আমি H2O হয়ে বেরিয়ে যাব। এছাড়াও OH2 প্লাসে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য বন্ডটা মোর পোলার, এবং ওইখানে ওই বন্ডটা ব্রেক করা অনেকটা বেশি ইজিয়ার। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পারলি। ঠিক আছে, বেশ। এবার বাকি তো কার্বোক্যাটায়ন হয়েছে, এখানে বিটা হাইড্রোজেন আছে, আমার তো এলিমিনেশন নিয়ে আশা করি আমার আর কিছু বলার নেই। এলিমিনেশন রিঅ্যাকশন E1 E2 দেখিয়েছিলাম। এখানে অক্সিজেন, এবার ওয়াটারের যে লোন পেয়ারটা সেটা এই হাইড্রোজেনটাকে নিল, এটা এখানটায় পড়লো, পরের স্টেপে এটা H3O প্লাস হয়ে বেরিয়ে গেল, আর এটা CH3 CH ডবল বন্ড CH2 হলো, আর ওটা H3O প্লাস হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে প্রোডাক্ট, তাহলে এটা একটা U1 মেকানিজমে হলো। কেন U1 মেকানিজম? কারণ কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। ঠিক আছে, কারণ এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, এটা স্লো স্টেপ, আর এই যে বেসটা অ্যাটাক করলো এটা ফার্স্ট স্টেপ। ঠিক আছে, E1 কেন? কারণ স্লো স্টেপে শুধুমাত্র আমার এই সাবস্ট্রেটটাই রয়েছে, তাই এটা E1 মেকানিজম, ইউনিমলিকুলার। এগুলো সবই SN1 E1 রিয়াকশন যখন এক্সপ্লেন করেছিলাম তখন বলেছিলাম, নতুন কিছু নয়। তাহলে এটা ছিল তোর এলিমিনেশন রিয়াকশনের নিরুদন বিক্রিয়ার মেকানিজম। এবার এখানে একটা কথা বলেছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকোহলের নিরুদনে গাঢ় H2SO4 এবং 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদনে লঘু H2SO4 কার্যকরী। 1 ডিগ্রি অ্যালকোহল মানে অ্যালকোহলিক যে OH গ্রুপটা ইমিডিয়েট যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি। OH-টা যে কার্বনের সাথে যুক্ত, যেমন এটা একটা 1 ডিগ্রি, কিন্তু OH-টা যে কার্বনের সাথে যুক্ত সেটা যদি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তারপরে 2 ডিগ্রি হবে, সেটা যদি তিনটে কার্বনের সাথে যুক্ত থাকে সেটা 3 ডিগ্রি হবে। তো
1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বলতে কি বুঝিস আশা করি বুঝতে পারছিস। অ্যালকোহলের নিরুদনের প্রবণতা 3 ডিগ্রি টু 2 ডিগ্রি 1 ডিগ্রি, কারণ 3 ডিগ্রি অ্যালকোহলের নিরুদন হওয়ার প্রবণতাটা এতই বেশি, কারণ 3 ডিগ্রি যদি সাবস্ট্রেট নিয়ে আমরা কাজ করি তাহলে ভাব কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, তো তাহলে তুই যদি 3 ডিগ্রি সাবস্ট্রেট নিয়ে কাজ করিস, 3টে মিথাইল গ্রুপ আছে, এখানে যে ওএইচটা থাকলো, এখানে যে ওএইচটা আছে সেই ওএইচটা লোন পেয়ার দিয়ে ওএইচটা যেটা আছে সেটা নিজে লোন পেয়ার দিয়ে একটা H+ আয়নকে নিয়ে ধর OH2 প্লাসে কনভার্ট হলো, এটা এইভাবে বন্ড ব্রেক করবে, এটা এইভাবে বন্ড ব্রেক করে দিলে এখানে কি কার্বন ক্যাটায়ন, একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবং আমরা জানি টারশিয়ারি কার্বোক্যাটায়ন খুবই স্টেবল, তো টারশিয়ারি কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারছে বলে টারশিয়ারি যে অ্যালকোহল সেই টারশিয়ারি অ্যালকোহলের রিয়াকশন করার প্রবণতাটাও বেশি, এবং এটা লঘু H2SO4 এই রিয়াকশনটা করে যাচ্ছে, ঠিক আছে, কারণ স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারছে বলে H2SO4 এর কনসেন্ট্রেশনটা গাঢ় না নিলেও হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে অ্যালকোহল বাষ্পকে ফসফরাস পেন্টক্সাইড P2O5 বা 350 ডিগ্রি সেলসিয়াসে Al2O3 দিয়েও আমরা কিন্তু নিরুদন করতে পারবো। তো আমাদের আলাদা রিয়েজেন্ট গুলো চিনে রাখতে হবে যে Al2O3 টেম্পারেচার দিলাম এবং P2O5 এগুলো দিয়েও কিন্তু নিরুদন আমরা করতে পারি। ভবিষ্যতে অন্য কোথাও P2O5 দিয়ে দিয়েছে, তুই আর বুঝতে পারছিস না কি রিয়াকশন হবে, তো অন্য রিয়েজেন্ট গুলো তোকে চিনে রাখতে হবে। আচ্ছা, অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজেনেশন কি লিখেছে, ডি বেরিয়ে যাবে, হাইড্রো হ্যালোজেনেশন মানে একটা হাইড্রোজেনও বেরোবে একটা হ্যালোজেনও বেরোবে, HX লিখলাম, সেটা HCl হোক HBr হোক যাই হোক। কি করব, কি লেখা রয়েছে, অ্যালকাইল হ্যালাইডকে, অ্যালকিল লিখেছে, অ্যালকাইল একই ব্যাপার, ALKYL, অ্যালকিল অ্যালকাইল যা বলবি, হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ, দ্যাট মিন্স ইথানলে দ্রবীভূত KOH, এটা ইম্পর্টেন্ট। কিসে দ্রবীভূত, জলে না ইথানলে, অ্যালকোহলে দ্রবীভূত KOH দিয়ে রিয়াকশন করেছে, দ্রবীভূত করলে দ্রবণজ উত্তপ্ত করলে অ্যালকিন তৈরি হবে, তাহলে ইথানলীয় KOH নিতে হবে, এটা ইম্পর্টেন্ট রিয়েজেন্টটা, অ্যাকুয়াস KOH দিলে হবে না, ইথানলীয় KOH দিতে হবে। এবার ইথানলীয় KOH যেই দিবি, আগেরটার ক্ষেত্রে একটা হাইড্রোজেন থেকে একটা কার্বন থেকে হাইড্রোজেন আর তার পাশের কার্বন থেকে OH, এখানেও সেম ওয়েতে একটা কার্বন থেকে হাইড্রোজেন এবং তার পাশের কার্বন থেকে হ্যালোজেনটাকে নেবে। তাহলে আগের বার HOH ছিল, জল বেরিয়ে গেছিল, এখানে H আর X বেরিয়েছে, K প্লাসটা ছিল KOH এর যে K প্লাস সেটা X মাইনাসটাকে নিয়ে KX, আর এই যে H প্লাসটা OH মাইনাসটাকে নিয়ে H2O তে বেরিয়ে গেল, আর যাদের মধ্যে থেকে H আর X টা বেরোলো তাদের মাঝে কি তৈরি হলো, ডবল বন্ড, আগেরটার মতনই, আগেরটাই ডি হাইড্রেশন হয়েছিল, HOH বেরিয়েছে পাশাপাশি কার্বন থেকে, আলফা বিটা কার্বন থেকে, এখানে আলফা বিটা কার্বন থেকে HX বেরোচ্ছে, ঠিক আছে। তবে রিয়েজেন্টটা লক্ষণীয়, মার্ক করে দিই, রিয়েজেন্টটা KOH-টাকে কিসে ডিজলভ করা হয়েছে, ডিজলভ করা হয়েছে ইথানলে। সেম ওয়েতে আলফা বিটা কার্বন থেকে ইথানলীয় KOH দিয়ে হিট আপ করেছি, যে দুটো কার্বনের মধ্যে থেকে HBr বেরোলো তাদের মধ্যে এখানে ডবল বন্ড তৈরি হলো, ঠিক আছে, আগেরটার মতনই, তাই আমি এখানে আলাদা করে কিছু মেকানিজমের কথা বললাম না। এবার ডিহাইড্রেশন সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি বলে এলাম এতক্ষণ ধরে, কি ধরনের রিয়েজেন্ট নেবো সেটাই এখানে বলেছে। ইথানলে NaOH অপেক্ষা KOH বেশি দ্রাব্য বলে ইথানলীয় KOH দ্রবণে এই বিক্রিয়ায় অধিকতর কার্যকরী বিকারক, প্রথম কথা, ঠিক আছে, প্রথম কথা এটা। দ্বিতীয়, তবে Na বা সোডিয়াম অ্যালকক্সাইড অ্যালকোহলীয় দ্রবণে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে অ্যালকক্সাইড আয়ন আরও মাইনাস ক্ষারক রূপে কাজ করে, হতে পারে, ঠিক আছে। যেমন ইথানলে দ্রবীভূত পটাশিয়াম ইথক্সাইড ETO মাইনাস K প্লাস, এটা টারশিয়ারি অ্যালকোহলে দ্রবীভূত পটাশিয়াম টারশিয়াম বিউটক্সাইড, এটা, এগুলোকেও আমরা বেস হিসাবে ইউজ করতে পারি। মোদ্দা কথা আমার বেস লাগবে, যখন আমি ইথানলে KOH দিচ্ছি, ইথানলে KOH কে যখন রিয়াকশন করছি তখন আমার বেস হিসাবে কে কাজ করছে, OH মাইনাস বললো। এছাড়াও আমরা এর অল্টারনেটিভ হিসাবে বেস হিসাবে আরও মাইনাস অ্যালকক্সাইড আয়নকে ইউজ করতে পারি। এই অ্যালকক্সাইড আয়ন কি করে তৈরি হতে পারে, CH3 CH2OH আছে, তাই তো, আমরা জানি অ্যালকোহল ইজ এ উইক অ্যাসিড, অ্যালিফ্যাটিক অ্যালকোহল অলসো তো উইক অ্যাসিড, এটা আলোচনা করেছি রেজোনেন্স বলার সময়। এটা যদি অ্যাসিডের মতো আচরণ দেয় তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে, CH3 CH2O মাইনাস, ইথানল থেকে ইথক্সাইড আয়ন, এটা হচ্ছে তার কনজুগেট বেস। এবার আমরা জানি কোন একটা অ্যাসিড যত উইক হবে তার কনজুগেট বেসটা ততটাই স্ট্রং হবে, ঠিক আছে। ও এখনো তো আইনিক ইকুইলিব্রিয়াম হয়নি, তাহলে তো জানিস না, ঠিক আছে, আপাতত জেনে রাখলে কোন একটা অ্যাসিড যতটা উইক হবে তার কনজুগেট বেস ততটাই স্ট্রং হবে। আইনিক ইকুইলিব্রিয়াম আছে এই সেমিস্টারই তো আছে, তাই না, ভুল বললাম, একবার সিলেবাস দেখবো, যাই হোক যে সেমিস্টারই থাকুক, আইনিক ইকুইলিব্রিয়াম এই সেমিস্টারই আছে। তো কোন একটা উইক অ্যাসিডের যেটা কনজুগেট বেস সেটা স্ট্রং হয়, তো এটা আরো ভালো করে বুঝতে পারবি। তো রিজেনটাই কনজুগেট অ্যাসিড বেসেরই, তাহলে মোদ্দা কথা এই যে অ্যালকক্সাইড আয়নগুলো স্ট্রং বেস,
এবার অ্যালকক্সাইড আয়নগুলোকে তুই যদি ইথানলে দিয়ে দিস, তো আর ও এটা এটা তো এরকম করে থাকবে না, তার একটা কাউন্টার পার্ট থাকবে। তো সেই জন্যই লিখেছে দেখ CH3C ডবল ও মাইনাস K প্লাস ইন ETOH এরকম করে দিয়েছে। তাহলে ইটিও মাইনাস ইন ইটিওএইচ এইভাবে লেখা থাকবে। বা টারশিয়ারি বিউটাইল যে পটাশিয়ামের সল্টটা ইন টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল C2H5O মাইনাস ইন, এটাই তো বেসিক্যালি ইথাইল গ্রুপ, এটা তো ইটিওএইচ, এটা তো ইটিওএইচ, আর এটা কি তৈরি হয়েছে ইটিও মাইনাস। তো এই রিয়েজেন্টটাকে কিভাবে নিতে বলেছে, নিতে বলেছে ইটিও মাইনাস ইন ইটিওএইচ, ঠিক আছে। মানে আরও মাইনাসকে তুই আরওএইচ, মানে ওর যে অ্যালকোহল তার মধ্যে আরও মাইনাসকে নিলেও তুই অ্যাজ এ বেস ইউজ করতে পারিস। NaOH KOH নিলে OH মাইনাস, আর তুই যদি তার সল্টের অ্যালকোহলটার কনজুগেট বেসটাকে নিস সেটাও তুই ইউজ করতে পারিস, স্ট্রং বেস হিসাবেই কাজ করবে। এবং আমার স্ট্রং বেসই চাই, এলিমিনেশন রিঅ্যাকশনের জন্য আমার স্ট্রং বেসই চাই। এবার ইথানলীয় KOH নিলি, সেই প্রসঙ্গে আসি। ইথানলীয় KOH বা NaOH এর পরিবর্তে জলীয় KOH বা NaOH ব্যবহার করলে ভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে। তবে একটা কথা, তোকে যদি প্রশ্ন করে ইথানলীয় সলিউশনে KOH দিয়েছি, ইথানলীয় সলিউশনে কি NaOH দিলে রিঅ্যাকশন হবে, বলবি হ্যাঁ রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশনটা একটু স্লোয়ার হবে কারণ ওখানে NaOH-টা ভালোভাবে দ্রবীভূত হয় না। তাই ইথানলীয় KOH বা NaOH দুটো নিলেই হবে, KOH বেটার রিঅ্যাকশন করবে, কিন্তু তুই জলীয় দ্রবণে NaOH বা KOH নিলে রিঅ্যাকশনটা ভিন্ন ধরনেরই হবে। অধিকতর ধ্রুবীয় দ্রাবক জল, জল হচ্ছে মোর পোলার সলভেন্ট, সেখানে দ্রবীভূত KOH বা NaOH অ্যালকিল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে মুখ্যতর যে SN1 রিঅ্যাকশন মানে সাবস্টিটিউটেড প্রোডাক্টটা দিয়ে দেবে। এখানে কি ঘটেছে দেখ, আমি যদি মেকানিজমটাই যাই, এই মেকানিজমটাই আগের মেকানিজমে যদি যাই, এখানে OH2 এসে এটাকে অ্যাটাক করেছে, তো কার্বোকাটায়ন এখানে ধরেছে। যদি জলীয় KOH দিয়ে অ্যালকোহলীয় KOH না দিয়ে যদি অ্যাকুয়াস KOH দেওয়া হয়, যদি KOH দিয়ে অ্যাকুয়াস, তাহলে কি হবে, OH মাইনাসটা এসে এই কার্বোক্যাটায়নিক কার্বনটার সাথে অ্যাটাচ হবে এবং তোর এখানে সাবস্টিটিউটেড প্রোডাক্ট দিয়ে দেবে, এলিমিনেটেড প্রোডাক্ট নয়। মানে OH ছিল, ও এখানে আবার সেখানে ফার্দার আবার OH দিয়ে তো সেই OH ই ঘুরিয়ে এলো। মানে মোদ্দা কথা সাবস্টিটিউশন কি হবে, OH এর জায়গায় OH ঢুকলে সেটাকে তো সাবস্টিটিউশন বলতে পারি না। মানে ব্যাপারটা ওই রকমই হচ্ছে, মানে কেউ একজন ছিল তার জায়গাতে আবার OH-টাই ঘুরিয়ে ব্যাক করে যাচ্ছে, মোদ্দা কথা এটাই। সো এলিমিনেশন যদি চাস, ডবল বন্ড যদি চাস, তাহলে অ্যালকোহলীয় KOH ইউজ কর। জলীয় KOH দিলে OH মাইনাসটা এসে কার্বোক্যাটায়নিক কার্বনে অ্যাটাক করে OH-টা ঢুকে যাবে। যদি ওখানে হ্যালোজেন থাকতো, হ্যালোজেনের জায়গায় OH, আগে ইনিশিয়াল OH নিয়ে শুরু করেছিলি আবার ওইখানেই ব্যাক করে গেলি, তাহলে কিছু লাভ হলো না, মানে ডবল বন্ডটা তৈরি হলো না। এবার তুই কি রিয়াকশন করতে চাইছিস সেটার উপর, তাহলে রিয়েজেন্টটা ইম্পর্টেন্ট। দেখ ওই হ্যালোজেন নিয়ে রিয়াকশনটা তোকে দেখানোর চেষ্টা করেছে। এখানে তো ডিহাইড্রেশনটার জায়গায় আমি দেখিয়েছিলাম। এবার ডিহাইড্রো হ্যালোজিনেশনের রেসপেক্টে আমি যদি বলি বিষয়টা, তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশনের ক্ষেত্রে মেকানিজমটা এরকম হবে যে তোর CH3, ধর এখানে CH হাইড্রোজেন আর এখানে CH2 ক্লোরিন বা ব্রোমিন আছে, ঠিক আছে। এবার তোর যে বেস অ্যালকোহলীয় OH যদি দিস, তখন OH মাইনাস এটাকে অ্যাটাক করবে, এটা এখানে পড়বে, এটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে CH3 CH ডবল বন্ড CH2, তাহলে এলিমিনেশন হলো, এলিমিনেশন হলো। আর যদি তুই এটা অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH দিলে OH মাইনাসটা অ্যাজ এ বেস কাজ করছে। এবার তুই যদি KOH দিস অ্যাকুয়াস, অ্যাকুয়াস KOH দিলে কি হবে, অ্যাকুয়াস KOH দিলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে SN2 যদি হয়, SN2 রিঅ্যাকশন হলে কি হবে, SN2 রিঅ্যাকশন হলে OH মাইনাসটা এখানে রিঅ্যাকশন করবে, Br মাইনাসকে বার করে দেবে, কারণ এখানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হতে পারছে না। তো সেই সিচুয়েশনে CH3 CH2 OH তৈরি হয়ে যাবে, ও দুবার আছে সরি, CH3 CH2 CH2 OH হয়ে যাবে। তাহলে এখানে সাবস্টিটিউশন হলো, অ্যাকুয়াস KOH দিলে তোর এখানে আমি SN2 দেখালাম, সাবস্ট্রেটটা যেহেতু ছোট তাই এখানে E2, এখানটা E2 হয়েছে আর এখানটায় SN2 হয়েছে, ঠিক আছে। রিঅ্যাকশন মিডিয়ামে SN2 আর E2 কম্পিটিটিভ রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন পুরো নির্ভর করছে তুই রিয়েজেন্টটা অ্যাকুয়াস অ্যালকোহলিক KOH দিয়েছিস, তাহলে এলিমিনেশন হবে, অ্যাকুয়াস KOH দিলে সাবস্টিটিউশন হবে। এবার সাবস্ট্রেটের উপর নির্ভর করবে সেটা E1 দিয়ে যাবে না SN1 দিয়ে যাবে, না এই পার্টিকুলার সিচুয়েশনে E2 দিয়ে যাবে না SN2 দিয়ে যাবে, সেটা সাবস্ট্রেটের উপর নির্ভর করবে, সলভেন্টের উপর নির্ভর করে, আরো অনেক ফ্যাক্টর রয়েছে। তবে আশা করি বুঝতে পারছি কথাটা। তাই এখানে দু ধরনের কথা লেখা আছে, দেখ এই ব্রোমিন আছে, আলফা বিটা কার্বন থেকে হয় এলিমিনেশন হতে পারে, এলিমিনেশন হলে এটা আসবে, সাবস্টিটিউশন হলে অ্যালকোহলটা চলে আসবে। এবার দেখ ইথানলীয় KOH, ইথানলীয় KOH বা
ইথানলীয় কেওএইচ বা অ্যালকোহলে দ্রবীভূত পটাশিয়াম অ্যালকক্সাইড সহযোগে অ্যালকিল হ্যালাইডকে উত্তপ্ত করলে অ্যালকিনের সঙ্গে পার্শ্ব বিক্রিয়াজাত পদার্থ হিসাবে ইথারও তৈরি হয়। এটা ইথারের প্রিপারেশনে 12-এ পড়বো, 12-এ ইন দ্য সেন্স পরের সেমিস্টারে পড়বো। এখন যে এই E2 এলিমিনেশনটা, এই যে E2 লেখা রয়েছে, এই E2 এলিমিনেশনটা তো আমি এক্ষুনি দেখালাম। E2 এলিমিনেশনটা তো এক্ষুনি দেখালাম। OH মাইনাসটা এলো, হাইড্রোজেনটাকে ধরলো, ব্রোমিনটাকে বার করে দিল, রেড দিয়ে যেটা দেখানো হয়েছে, তুই E2 এলিমিনেশন হয়ে প্রোডাক্টটা পেলি। কিন্তু আরেকটাও এখানে ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে ইথার প্রিপারেশন SN2, এই একটা SN2 হতে পারে, ঠিক আছে, এরকম একটা SN2 হতে পারে। তো সেটা নিয়েও আমরা আলোচনা করব পরে। এখন এই SN2 এই মেকানিজমটা বা এটা এখন লাগবে না, এটা আমি কেটে দিলাম, কারণ এটা এই মোমেন্টে লাগছে না, পরের বছর যখন আমরা ইথার প্রিপেয়ার করব সেই ইথার প্রিপারেশনে কিন্তু এটা আমার লাগবে, ঠিক আছে। এটা একটা SN2, ওখানে আরেকটা দেখিয়েছি OH মাইনাস এসে যেটা দেখালাম সেটা একটা হতে পারে, আবার এটা একটা তৈরি হতে পারে, দু ধরনেরই ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। আচ্ছা, বেশ। এবার এখানে সেট যে ডেভেলপমেন্ট প্রোডাক্ট আছে, বেশ সেই সেট ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। ডিহাইড্রোহ্যালোজেনেশনে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তা ক্রম, ডিহাইড্রোহ্যালোজেনেশনে অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তা ক্রম কি? অ্যালকিল আয়োডাইড, ব্রোমাইড, অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, সক্রিয়তা ক্রম ঠিক আছে, ভালো কথা। কোয়াটারনারি বাদ দে। এবার দেখ, ওই ডিহাইড্রেশনের ক্ষেত্রে যেমন দেখিয়েছিলাম যে ধর দুদিকে রয়েছে OH মাইনাস, এই যে OH মাইনাস দেখতে পাচ্ছিস, OH মাইনাসের কাছে দুটো অপশন আছে। OH মাইনাসের কাছে একটা অপশন আছে, এই দিকের হাইড্রোজেনটাকে ধরলো, এটা এখানে ফেললো, মাঝখানে ব্রোমিনটাকে পাত দিয়ে বার করে দিল, তাহলে ডবল বন্ডটাই এই এইখানটাই তৈরি হবে। এখানটায় যদি ডবল বন্ড তৈরি হয় মানে এই প্রোডাক্টটা। আরেকটা হতে পারে OH মাইনাস এই হাইড্রোজেনটাকে ধরলো, এটা এখানে পড়লো, এই উল্টো দিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে এই টার্মিনালে ডবল বন্ড তৈরি হবে। এটা এটা দেখ 20% তৈরি হয়েছে, এটা 80% তৈরি হয়েছে, কারণ এটা মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড ইজ মোর স্টেবল। তাহলে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড ইজ মোর স্টেবল যখন তৈরি হবে, সেটাকে আমরা বলবো সেট জে প্রোডাক্ট, ঠিক আছে। আর লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টকে আমরা বলবো হফম্যান। তাহলে মোর সাবস্টিটিউটেডকে আমরা বলছি সেট জেপ, আর লেস সাবস্টিটিউটেডকে আমরা বলছি হফম্যান। তাহলে এই পার্টিকুলার জায়গাতে হফম্যানটা হচ্ছে মাইনার, সেট জেপটা হচ্ছে মেজর। হফম্যানটা মেজর কখন হবে? লেস সাবস্টিটিউটেডটা বেশি পরিমাণে কখন তৈরি হবে নির্ভর করছে লিভিং গ্রুপটা কি, ওইটা একটু লক্ষ্য রাখলেই হবে। লিভিং গ্রুপটা তো যদি ব্রোমিন মানে হ্যালোজেন থাকে, তাহলে তো সেট জেপটা আমার মেন প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু যদি লিভিং গ্রুপটা NR3+, SR2+ এরকম টাইপের গ্রুপ হয়, বা যে বেসটা আসছে সেই বেসটা যদি OH মাইনাস না হয়ে টারশিয়ারি বিউটক্সাইড হয়ে যায়, ঠিক আছে, CH3O3 CO মাইনাস, মানে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে, যেমন আমি ইথক্সাইড আয়নটা দেখলাম, ইথাইল অ্যালকোহল থেকে H+ আয়ন বেরিয়ে গিয়ে ইথক্সাইড আয়ন, সেরকম টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে H+ আয়ন বেরিয়ে গেলে টারশিয়ারি বিউটক্সাইড তৈরি হবে। তো এরকম বাল্কি বেস হলেও এরকম হতে পারে। তো যাই হোক, আপাতত লিভিং গ্রুপটা দেখ। আমি শর্ট সেট যে হফম্যান এসব নিয়ে আমি ফার্দার আরো পরে ক্লাস যখন হাইড্রোকার্বনটা শেষ হয়ে যাবে, আমি এটাকে নিয়ে একটু ডিটেলে আলোচনা করব, ঠিক আছে। ডিটেলে মানে 15-20 মিনিট সেট যে হফম্যান নিয়ে আলোচনা করব আমার গ্র্যাজুয়েশনের নোটটা থেকে। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, এই যে টার্মিনাল যে প্রোডাক্টটা, সেই টার্মিনাল প্রোডাক্টটা ম্যাক্সিমাম ইন্টারনাল যে হাই ডবল বন্ডটা, সেই ইন্টারনাল ডবল বন্ডটা কম, মানে সেট যে বিক্রিয়াজাতটা, সেট যে প্রোডাক্টটা আমার লেস লেস অ্যামাউন্ট তৈরি হবে, হফম্যান প্রোডাক্টটা আমার মোর অ্যামাউন্টে তৈরি হবে, লিভিং গ্রুপটার দিকে নজর রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনে লেস সাবস্টিটিউটেড ডবল বন্ড কিন্তু বেশি পরিমাণে তৈরি হচ্ছে, ইভেন তো আমরা দেখলাম মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড ইজ মোর স্টেবল, সেটাই এখানে লক্ষ্য করার ব্যাপার। বেশ, এবার ভিসিনাল, ভিসিনাল ডাইহ্যালাইড, হোয়াট ইজ ভিসিনাল আর হোয়াট ইজ জেমিনাল, এই ওয়ার্ড দুটো সম্বন্ধে তো জানতে হবে। যদি সেম কার্বন থেকে কোনো গ্রুপ থাকে, এবার এখানে কার্বনের চেন চলছে, ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো, একই কার্বনে, একই কার্বনে হলে এটাকে আমরা বলবো জেমিনাল, জেম। হ্যালোজেন হলে জেম ডাইহ্যালাইড, অ্যালকোহল গ্রুপ যদি থাকে জেম ডাইঅল বলবো। আর যদি পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড, হ্যালোজেন থাকলে ডাইহ্যালাইড, অ্যালকোহল থাকলে ভিসিনাল ডাইঅল বলবো, ঠিক আছে। ভিসিনাল ডাইহ্যালাইড আর ডাইহল এই দুটোকেই দেখতে পাবি। এবার কি আছে ভিসিনাল, তাহলে ভিসিনাল পাশাপাশি কার্বনে যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো ভিসিনাল। এবার যেরকম গ্রুপ থাকবে সেরকম, পাশাপাশি কার্বন থেকে ব্রোমিন বেরোবে, তাহলে প্রথমে দেখ HOH বেরিয়েছিল মানে H2O বেরোলো, ডিহাইড্রেশন, HX বেরিয়েছে ডিহাইড্রো হ্যালোজেনেশন, এখানে শুধু হ্যালোজেন বেরোচ্ছে, তাহলে ডি হ্যালোজেনেশন, রাইট। কি লেখা রয়েছে দেখ, লেখা রয়েছে দেখ ডি হ্যালোজেনেশন। তাহলে পাশাপাশি কার্বন থেকে ব্রোমিন বেরিয়ে যাবে, দুটো ব্রোমিন বেরিয়ে Br2, এখানে শুধু Br2 নয়, জিঙ্ক, সরি, জিঙ্ক মিথানল দেওয়া হয়েছে, ঠিক আছে, জিঙ্ক মিথানল দিয়ে হিট আপ করেছিস,
যে দুটো কার্বন থেকে ব্রোমিন বেরিয়েছে সেখানে ডবল বন্ড, ওটা ZnBr2 হয়ে বেরিয়ে গেল, এটাকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড বলছি, পাশাপাশি কার্বনে ব্রোমিন। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে এই রিএজেন্ট ইউজ করতে হবে। আচ্ছা, আর কি হতে পারে এটা একটু ভালো করে দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সিস প্রোডাক্ট আর ট্রান্স প্রোডাক্ট বানাবো। ট্রিপল বন্ড থেকে, ট্রিপল বন্ডে হাইড্রোজেন, ট্রিপল বন্ড থেকে আমরা একবার প্রোডাক্ট আসবে, হাইড্রোজেনই ঢুকবে। ট্রিপল বন্ডের একটা বন্ড কেটে ভেঙে দিয়ে, ধর ট্রিপল বন্ডে একটা বন্ড ভেঙে গেল, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলি, এই হাইড্রোজেন দুটো সিসি আকারে ঢুকতে পারে, ট্রান্সও হতে পারে। তাহলে যদি সিস প্রোডাক্ট হয়, আগে ট্রান্সটা দেখ, যেহেতু ট্রান্সটা আগে দিয়েছে, তুই যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করিস তাহলে এক্ষেত্রে থেকে ট্রান্স বিউটিন মুখ্য প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। আর তুই যদি H2PdCaCO3 দিয়ে রিয়াকশন করিস তাহলে সেক্ষেত্রে সিস প্রোডাক্টটা তৈরি হবে, এই দুটোই কিন্তু স্টার। আর এটাকে আমরা বলি লিন্ডলার ক্যাটালিস্ট, হ্যাঁ, ডাইরেক্ট লিন্ডলার ক্যাটালিস্ট নাম চাইবে। লিন্ডলার ক্যাটালিস্ট কি, সামান্য লেড অ্যাসিটেট দিয়ে আংশিকভাবে বিষাক্ত করা PdCaCO3, তাহলে এটা হচ্ছে তোর লিন্ডলার ক্যাটালিস্ট। তাহলে লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে যদি রিয়াকশন করা হয় সিস প্রোডাক্ট তৈরি হয়, NaHCl সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করলে ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়, ডাইরেক্ট জানতে চাইবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ঠিক আছে। এবার কোল বেস ইলেকট্রোলিসিস, সেম কোল বেস ইলেকট্রোলিসিসে দেখ আগের ক্ষেত্রে CH3C ডবল এনে নেওয়া হয়েছিল, এখন 2 পিস এরকম করে হাইড্রোজেনের নেওয়া হয়েছে, CH2 এরকম করে নেওয়া হয়েছে, সাইক্লিক টাইপের, সাইক্লিক নয় মানে দুটো COOH আছে, তখন বেরিয়ে ডিহাইড্রেটেড ডিকার্বক্স কার্বন বেরিয়ে গিয়ে CO2 বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড তৈরি হবে, ঠিক আছে। এছাড়া ক্র্যাকিং হতে পারে, ক্র্যাকিং এর ফলে ইন্টারমিডিয়েটে অনেক কিছু তৈরি হয়। কোপ এলিমিনেশন অত কিছু লাগবে না। এরপরে আমাদের ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে, তারপরে কেমিক্যাল প্রপার্টি আছে। তাহলে ফিজিক্যাল প্রপার্টি আমরা দেখি। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কি হচ্ছে যে দেখ, ভৌত ধর্মের মধ্যে সাধারণ উষ্ণতায় C2 টু C4, কারণ C2 থেকে, কারণ ডবল বন্ড তো C1 দিয়ে হতে পারে না, ডবল বন্ড মানে মিনিমাম দুটো কার্বন আছে। C2C4 পরমাণু বিশিষ্ট অ্যালকিনগুলি গ্যাসীয়, C5 থেকে C15 অবধি তরল, আর উচ্চতরগুলো কঠিন হবে। আগেই দেখলাম কার্বন নাম্বার বাড়লে ভ্যান ডার ওয়াল ফোর্স বাড়ছে। এরা প্রত্যেকেই জল অপেক্ষা হালকা, জলে অদ্রাব্য, কারণ এগুলো সব নন পোলার, কিন্তু জৈব দ্রাবক মানে বেনজিন, পেট্রোলিয়াম, ইথার, এগুলো সব আমরা দ্রাব্য হচ্ছে। দ্বিবন্ধন থাকায় উপযুক্ত গঠন বিশিষ্ট অ্যালকিনের জ্যামিতিক সমবায়তা দেখায়, মানে সিস ট্রান্স দেখাচ্ছে। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের কথা যদি বলি, যারা ডাইপোল মোমেন্ট জানিস তাদের সিস ট্রান্স জিওমেট্রি দিয়ে অলরেডি ডাইপোল মোমেন্ট বন্ডিং এ করিয়েছি, যারা জানিস না তাদের জন্য ডবল বন্ডের যদি হয়, যদি এখানে হাইড্রোজেন দিই, এখানে হাইড্রোজেন দিই, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, আর এটা ট্রান্স হলো, সিসটা ধর আমি এভাবে ড্র করলাম, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবার ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার ফলে কি হচ্ছে, বন্ড মোমেন্টটা ক্লোরিনের দিকে, বন্ড মোমেন্টটা ক্লোরিনের দিকে, কার্বন হাইড্রোজেনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ কার্বনের দিকে। তাহলে এরা দুজন একে অপরের অপোজিট হওয়ার জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বন্ড মোমেন্টটা জিরো হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, এটা এদিকে ক্লোরিনের দিকে মুভমেন্ট, এটা কোন দিকে, ক্লোরিনের দিকে মুভমেন্ট, তাহলে দুটো মুভমেন্ট ক্লোরিনের দিকে। এটা হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, তাহলে এদের রেজাল্টেন্ট মুভমেন্টটা এইভাবে উপরের দিকে। তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনে মিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে সিসে একটা ডাইপোল মোমেন্ট পাবো, ট্রান্সে ডাইপোল মোমেন্টটা আমার নেই, জিরো। তাহলে এটা ভাবে আমরা কিন্তু একটা মোমেন্ট পেতে পারি, ডাইপোল মোমেন্ট। তাহলে সিস অ্যালকিন গুলি দ্বিবন্ধনের একই দিকে থাকে, কিন্তু ট্রান্স গুলো দ্বিবন্ধনের বিপরীত দিকে থাকে, তাই সিস অ্যালকিনের ডাইপোল মোমেন্ট ট্রান্স অ্যালকিন অপেক্ষা বেশি হবে। এটাই। বা স্ফুটনাঙ্কর কথা যদি বলি, এখানে একটা ব্যাপার রয়েছে, কি বলেছে দেখ, তরল অবস্থায় সিস অ্যালকিনের ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ বলের মান, দ্যাট মিনস ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের মান বেশি হবে। সিসের ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স একটু আগে আমি এক্ষুনি দেখালাম বেশি হয়, তাহলে যদি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়, মানে ডাইপোল মোমেন্ট যদি বেশি হয়, তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনও বেশি হচ্ছে, ঠিক আছে। তার ভিতরে পোলারিটি বেশি জেনারেট করছে, পোলারিটি যদি বেশি জেনারেট করে, দুটো মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে। সেই কারণে সিস আইসোমারের, সেই কারণে কি হবে, সিস আইসোমারের কিন্তু স্ফুটনাঙ্কটা বেশি হবে, শুধুমাত্র ডাইপোল মোমেন্টের জন্য। এই যে CH3 দিয়ে দেখলে এরকম করে হবে, ট্রান্সে মিউটা আমার জিরো হয়ে যাচ্ছে, সিসে কিন্তু মিউর ভ্যালুটা লিখে নি, মিউর ভ্যালুটা নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এই কারণে কিন্তু তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবই কিন্তু বেশি দেখতে পাচ্ছিস, ঠিক আছে। বেশ, আর একটা ওইদিকে একটা পেজে রয়েছে, ওই পেজের ছবিটা আমার এখানে তোলা হয়নি, মানে মিস চলে গেছে, আর এটা হচ্ছে গলনাঙ্ক, ঠিক আছে। ওই দিকের পেজে, এই পেজে পড়ে জাস্ট একটা দু আঙ্গুল একটুখানি লেখা রয়েছে, ট্রান্স অ্যালকিনে কেন্দ্রীয় প্রতিসাম্যতা আছে। এবার তুই যদি ট্রান্স অ্যালকিনের দিকে তাকাস, ট্রান্স অ্যালকিনে একটা সিমেট্রি রয়েছে, ঠিক আছে। ট্রান্স অ্যালকিনে একটা কেন্দ্রীয় সিমেট্রি রয়েছে, কারণ এখানে একটা সেন্টার অফ সিমেট্রির মতো পয়েন্ট আছে, এখান থেকে এটা যেদিকে পাচ্ছি এটাকে পাচ্ছিস, এখানে এটা গেলে সব হাইড্রোজেনকে পাচ্ছিস, কিন্তু ওখানে সেটা নয়, কারণ এই পয়েন্ট থেকে যদি এদিকে যাই কার্বন ক্লোরিন, এদিকে গেলে হাইড্রোজেন, ওটারও তাই।
তাহলে ট্রান্স অ্যালকিনের ক্ষেত্রে কি আছে, একটা কেন্দ্রীয় প্রতিসাম্যতা রয়েছে, ঠিক আছে। সিসে কিন্তু ওরকম কোনো প্রতিসাম্যতা নেই। তাহলে আবার ক্রিস্টাল ল্যাটিসে যার প্রতিসাম্যতা রয়েছে, সে ক্রিস্টাল ল্যাটিসে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকবে, তাহলে তার ক্রিস্টাল স্ট্রাকচারটা মোর কি বলবো স্টেবল হবে, ঠিক আছে। তাই কঠিন অবস্থায় ট্রান্স আইসোমারের ক্ষেত্রে আন্তরাণবিক বলের মান বেশি হয়, তাহলে সলিড স্টেটে ট্রান্সের আন্তরাণবিক বলটা বেশি, সেই কারণের জন্য কিন্তু এদের গলনাঙ্ক সিস আইসোমার অপেক্ষা বেশি হবে। তাহলে এবার বইয়ের ডেটাটার দিকে তুই যদি চলে যাস, এখানে দেখ তরল অবস্থায় সিস অ্যালকিনে ডাইপ্রো মোমেন্টটা বেশি, তাই সিস অ্যালকিনের স্ফুটনাঙ্কটা বেশি। সলিড স্টেটে ট্রান্সের ক্রিস্টাল ল্যাটিসটা মোর স্টেবল হয়ে যাওয়ার জন্য ট্রান্সের গলনাঙ্কটা কিন্তু বেশি, আর সিসের কিন্তু গলনাঙ্কটা কম, কারণ সিসের ক্রিস্টাল স্ট্রাকচারটা ট্রান্সের মতো অত আটোসাটো নয়, কারণ ট্রান্স অ্যালকিনটা মোর সিমেট্রিক্যাল। এই পয়েন্টগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। স্ফুটনাঙ্কের এই পয়েন্টটা পড়তে হবে, আর এর ওই দিকের পেজে যে গলনাঙ্কেরটা আছে দুটো পয়েন্টকে পড়তে হবে। তাহলে এই ছিল তাদের ফিজিক্যাল প্রপার্টি। এরপরে কেমিক্যাল প্রপার্টি আসছে। অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিটা অনেকটা বেশি রয়েছে, ওটাকে আমাদের একটা ইন্ডিভিজুয়াল ক্লাসে বলবো। অনেক রিয়াকশন পড়তে হবে, ওই রিয়াকশনগুলো আবার 12-এ আবার ঘুরিয়ে পড়তে হবে। ওখানে মার্কনিকভ অ্যাডিশন বলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, তো ওটা আমরা পরের ক্লাসে করবো, এটা এই ক্লাসের সাথে এটার সাথে ইনক্লুড আমরা করবো না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি আমার কথাটা। পরের ক্লাসে আমরা অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করবো, ওখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট রিয়াকশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। আজকের ক্লাস এতটাই, বাকি নেক্সট ক্লাসে।